হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে অবগত আছো যে আমি তোমাদেরকে এখন ইংলিশ ফার্স্ট পেপার এ কিছু প্যাসেজ পড়াচ্ছি। সো গত ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকেও ইউনিট 1 নিয়ে পড়াবো তোমাদেরকে। সো আজকে আমি বেসিক্যালি ডিসকাস করব ইউনিট 1 এর লেসন 3। সো গত ক্লাসগুলোতে আমি ইউনিট 1 এর লেসন 1 এবং 2 কমপ্লিট করেছি। আশা করছি তোমরা সেই লেসনগুলো ভালো বুঝতে পেরেছো। সো আজকে লেসন 3 পড়বো। লেসন 3 পড়ার মাধ্যমে আমাদের ইউনিট 1 কমপ্লিট হবে। লেসন 3 তে দুটো পার্ট রয়েছে, এখানে দুজন ব্যক্তির জীবনী আলোচনা করা হয়েছে। সো আজকে বেসিক্যালি আমরা ভ্যালেন্টিনা তেরেস্কোবার জীবনী সম্পর্কে পড়বো। পরবর্তী আরেকটি ক্লাসের মাধ্যমে আমাদের আরো একজন রয়েছেন এই একই লেসনের আন্ডারে, কল্পনা চাওলা, ওনার ব্যাপারে পড়বো। সো এই লেসন গুলো যখন কমপ্লিট হবে তখন আমি তোমাদেরকে আগেও বলেছি যে এই লেসন গুলোর উপরে তোমাদের ফার্স্ট পেপারের যেরকম প্রশ্ন আসে সেরকম তোমাদেরকে আমি কিছু এক্সারসাইজ করাবো এবং তার উপর আমি একাধিক ক্লাস করাবো। কিছু ক্লাসে হয়তো এমসিকিউ, কোয়েশ্চেন আনসার, আর আলাদা আলাদা ক্লাসের মাধ্যমে এবং সামারি রাইটিং, এবং এখান থেকে তোমাদের ফ্লো চার্ট রাইটিংটা দেখাবো। সো চলো আমরা আমাদের আজকের প্যাসেজটা পড়া শুরু করে দিই। সো আমাদের লেসনের নাম হচ্ছে টু ওয়ামেন। সো প্রথমে এখানে দুজন নারীর জীবনী আলোচনা করা হচ্ছে বলেই লেসনের নাম হয়েছে টু ওয়ামেন। সো আমাদের প্রথম যার জীবনী এখানে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন বহুল পরিচিত নাম ভ্যালেন্টিনা তেরেস্কোভা, born on 6 March 1937। সো 1937 সালের 6 মার্চ তিনি জন্মগ্রহণ করেছিলেন। সো এই জন্মগ্রহণের তারিখটি তোমরা একটু খেয়াল রাখতে হবে, কারণ এর উপর ভিত্তি করে অনেক সময় কোয়েশ্চেন হতে পারে। হ্যাঁ, সো Valentina Tereskova was born in the village Maslenikovo, Tutaevsky district in central Russia. সো ভ্যালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেছিলেন মাসলেনিকভো নামের একটি গ্রামে, যেটা ছিল তুতাইয়াস্কি ডিস্ট্রিক্টের অন্তর্গত এবং এটা ছিল মধ্য রাশিয়ার একটি স্থান। Tereskova's father was a tractor driver and her mother worked in a textile plant. So Tereskovar বাবা ছিল একজন ট্রাক্টর ড্রাইভার এবং তার মা একটি টেক্সটাইলের কারখানাতে কাজ করতেন। আচ্ছা, Tereskova began school in 1945 at the age of 8. So 8 বছর বয়সে সে 1945 সালে তার স্কুল জীবন শুরু করে, স্কুলে যাতায়াত করা শুরু করে। But left school in 1953, কিন্তু 1953 সালে সে স্কুল ত্যাগ করে। হ্যাঁ, সো আমরা তো তার বাবা এবং মার অবস্থা দেখে বুঝতে পারছি যে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না হয়তো, সেই জন্যই হয়তোবা সে স্কুল ত্যাগ করে and continued her education through distance learning। এবং 1953 সালে সে স্কুল ত্যাগ করলেও সে তার শিক্ষা জীবন কিন্তু ত্যাগ করেনি, সে তার শিক্ষা চালিয়ে গেছে ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে। ডিস্টেন্স লার্নিং বিষয়টা অনেকটা এখন যেরকম তোমরা তোমাদের ঘরে বসে বসে ক্লাস করছো ঠিক সেরকমই। তখন তো আর এরকম ইন্টারনেট বা টেলিভিশন ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না। সো এরকম হয়তোবা ভিডিও ক্লাস দেখার সুযোগ তাদের হতো না, কিন্তু রেডিওর মাধ্যমে হয়তোবা সীমিত আকারে তখন টেলিভিশনের মাধ্যমেও তাদের শিক্ষা দীক্ষা গ্রহণ করার ব্যবস্থা হয়তোবা ছিল। সেরকম ব্যবস্থাতেই সে তার শিক্ষা চালিয়ে যাচ্ছিল। She became interested in parachuting from a young age. So একেবারে তরুণ বয়স থেকেই সে প্যারাশুটিং এর ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে and trained in skydiving at the local aero club। এবং স্থানীয় একটি এরকম স্কাইডাইভিং যারা শেখায়, মানে স্কাইডাইভিং মানে হচ্ছে অনেক উপর থেকে ঝাঁপ দিয়ে যে ডাইভ, হ্যাঁ, ঝাঁপ দেওয়া, তার উপরে যে প্রশিক্ষণ, সেই ব্যাপারে সে প্রশিক্ষণ নেয় একেবারে স্থানীয় একটি অ্যারো ক্লাবে। মেকিং হার ফার্স্ট জাম্প এট দ্য এজ 22 on 21st May 1959। এবং তার জীবনের প্রথম জাম্প, লাফ দিয়েছে স্কাইডাইভ করার জন্য 22 বছর বয়সে, সেটি ছিল 1959 সালের 21শে মে। At the time she was employed as a textile worker in a local factory at the time. So look, সেই সময়ে সে কিন্তু যখন সে স্কাইডাইভিং এর প্রশিক্ষণ নিচ্ছে প্লাস জাম্প করেছে প্রথম জীবনের, তখনও সে কাজ করতো একটি টেক্সটাইল মিলের ওয়ার্কার হিসেবে
It was her expertise. It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. এবং পরশেষে সে যে একজন নভোচারী হবে সেই বিষয়ে যে সে সিলেক্টেড হয়েছে, সেই সিলেকশন হওয়ার যোগ্যতা হিসেবে তার যে দক্ষতা ছিল স্কাই ডাইভিং সেটি বেসিক্যালি বিবেচিত হয়েছে। সো তার মানে হচ্ছে সে যে এই স্কাই ডাইভিং এ এক্সপার্ট, তার যে এক্সপার্টিস ছিল সের উপরে, স্কাই ডাইভিং এর উপরে, এই যোগ্যতাটি পরবর্তীতে তাকে একজন কসমোনট হিসেবে সিলেক্টেড হতে সহায়তা করেছে। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগরিন, আমরা তো ইউরি গ্যাগরিনের ব্যাপারে জানি। ইউরি গ্যাগরিন কে ছিলেন? The first human being to travel outer space in 1961. So ইউরি গ্যাগরিন ছিলেন হচ্ছে প্রথম মানব যে তোমার স্পেসে, মহাশূন্যে গমন করেছিলেন 1961 সালে। হ্যাঁ, the Soviet Union decided to send a woman in space. So ইউরি গ্যাগরিন যখন সফলভাবে মহাশূন্যে গেলেন, তারপর সোভিয়েত ইউনিয়ন, তোমরা সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে হয়তোবা জানো। সোভিয়েত ইউনিয়ন হচ্ছে যে বর্তমান রাশিয়া এবং এর আশেপাশে আরো 14-15টি দেশ নিয়ে তৎকালীন যে ইউএসএসআর ছিল, তাকে সংক্ষেপে সোভিয়েত ইউনিয়ন বলা হতো, যে সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল। সো পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে আলাদা আলাদা বিভিন্ন রাষ্ট্রে খণ্ডিত হয়ে যায়। সো বর্তমান রাশিয়াই ছিল সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রাণকেন্দ্র। সো বর্তমান রাশিয়াকে আমরা সোভিয়েত ইউনিয়ন হিসেবে অনেকে চিনি। বেসিক্যালি এখন সোভিয়েত ইউনিয়ন বলতে কিছু নেই। হ্যাঁ, তখন রাশিয়া এবং তার আশেপাশের আরো 14-15টি দেশ নিয়ে সোভিয়েত ইউনিয়ন ছিল। এখন সোভিয়েত ইউনিয়ন বলতে কিছু নেই, বাট আমরা অনেকে সোভিয়েত ইউনিয়ন বলতে রাশিয়াকে বুঝে থাকি। সো রাশিয়ার বা তৎকালীন সোভিয়েত ইউএসএসআর ডিসিশন নিল যে ইউরি গ্যাগরিন হচ্ছে, এখন আমরা আমাদের স্পেসে একজন নারী পাঠাবো। সেই উদ্দেশ্যে তারা একটি প্রজেক্ট ঘোষণা করে এবং তার নাম দেয় প্রোলেতারিয়া। On 16 February 1962, 1962 সালের 16 ফেব্রুয়ারি, ভ্যালেন্টিনা তেরেস্কোভা was selected for this project. তারা যে নতুন প্রজেক্ট ঘোষণা করেছে প্রোলেতারিয়া, মানে হচ্ছে মহাশূন্যে নারী অভিযাত্রী পাঠাবে, সেই প্রজেক্টের জন্য ভ্যালেন্টিনা তেরেস্কোভা সিলেক্টেড হয়ে যান from among more than 400 applicants. So প্রায় 400 জনেরও বেশি প্রার্থী সেখানে ছিল যারা এই প্রজেক্টে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। তাদের সাথে প্রতিযোগিতা করে ভ্যালেন্টিনা তেরেস্কোভা সিলেক্টেড হন। Tereskova had to undergo a series of training that included weightless flights, isolation tests, centrifuge tests, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in MiG-15UT I-jet fighters. সো সিলেক্টেড হলেই তো আর একজনকে মহাশূন্যে পাঠিয়ে দেওয়া যায় না। মহাশূন্য তো আর ছেলে খেলা নয়, সেখানে জীবন মৃত্যুর ব্যাপার স্যাপার আছে। সে জীবন নিয়ে জীবিত ফিরে আসতে পারবে কিনা তার একটা আশঙ্কা আছে। সো হচ্ছে স্পেসের পরিবেশও তো আর আমাদের এই পৃথিবীর পরিবেশের মতো নয়। তো সেখানে পাঠাতে হলে একজন ব্যক্তির বা একজন মানুষের অনেক রকমের প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে। সে সেখানে যাবে, সেখানকার সাথে কিভাবে সে মানিয়ে নেবে, সেখানে গিয়ে সে কি কি করবে। সো এই সমস্ত কিছুর জন্য তাকে a series of training had to undergo. She had to undergo a series of training. তাকে অনেকগুলো ধারাবাহিকভাবে অনেকগুলো ট্রেনিং এর মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, তাকে অনেকগুলো প্রশিক্ষণ গ্রহণ করতে হয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ওয়েটলেস ফ্লাইটস, আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস। সো এই ট্রেনিং গুলো তাকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তার মধ্যে এই সবগুলো ট্রেনিং অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, আচ্ছা, তারপর আসি, since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, so 1963 সালের 14ই জুন রাশিয়ার ভস্টক 5 এর সফল উড্ডয়ন হয়। ভস্টক 5 হচ্ছে তাদের রকেট সিরিজ, যার মাধ্যমে তারা মহাশূন্যে অভিযান পরিচালনা করত। So Tereskova began preparing for her own flight. So 14 জুন 1963 সালে যখন ভস্টক 5 তোমার মহাশূন্যে সফলভাবে উড্ডয়ন করে চলে গেল, তারপর থেকে তেরেস্কোভা তার নিজের ফ্লাইটের জন্য প্রস্তুতি নিতে লাগলো।
On the morning of 16 June 1963, 1963 সালে 16 জুনের সকালবেলা, তেরেস্কোভা and her backup cosmonaut, যে তেরেস্কোভা এবং তার যে ব্যাকআপ ছিল, তার যে বিকল্প, সো একটা প্রজেক্টের মধ্যে তো কেবল একজন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করেই প্রজেক্টটাকে পরিচালিত করা যায় না, ঝুঁকি থাকে। কারণ শুধু একজনকে যদি অন্তর্ভুক্ত করা হয়, তার যদি কোনো অসুবিধা হয়, তার কোনো শারীরিক অসুবিধা হতে পারে, মানসিক অসুবিধা হতে পারে, হ্যাঁ, সো সে সকল ক্ষেত্রে তো আর প্রজেক্ট একটি বন্ধ করে দেওয়া যাবে না, একটি মিশন তো আর অফ করা যাবে না। সেজন্য সবসময় একজন এক বা একাধিক বিকল্প রাখা হয়। সো 1963 সালের 16 জুন তেরেস্কোভা এবং তার বিকল্প যে নভোচারী তারা তৈরি করেছে, প্রশিক্ষণ দিয়েছে, তার নাম ছিল স্লোভিয়োভা। তাকে সহ কি করলো, ড্রেসড ইন স্পেস স্যুটস, তাদেরকে মহাশূন্যে পরিধান করার উপযোগী বিশেষ পোশাক পরানো হলো, টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড বাই আ বাস, এবং যেখান থেকে মহাশূন্যের সেই মহাশূন্য যান উঠবে, সেই স্পেস শাটল লঞ্চ প্যাডে তাদেরকে বাসে করে সেখানে নিয়ে যাওয়া হলো। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস, সো সেখানেই নিয়ে তারা যে মাধ্যমে যোগাযোগ করবে পৃথিবীর সাথে মহাশূন্য থেকে, সেই যোগাযোগ ব্যবস্থার একটা চেক আপ করা হলো। লাইফ সাপোর্ট, তাদের লাইফ সাপোর্টিং ব্যবস্থার একটি চেক আপ করা হলো। তারপর কি হলো, শি ওয়াজ সিলড ইন সাইড ভস্টক 6, তারপরে তাকে ভস্টক 6 এর মধ্যে ঢুকিয়ে সিল করে দেওয়া হলো বাইরে থেকে। ঠিক আছে, সো দেখো যে ভস্টক 5 গেছে হচ্ছে 1963 14 জুন, 16 জুনেই হচ্ছে তোমার তাদেরকে ভস্টক 6 এর জন্য তাদেরকে প্রিপেয়ার করা হলো। ফিনিশিং আ 2-hour কাউন্টডাউন, সো এরপর প্রায় 2 ঘন্টার একটি কাউন্টডাউনের শেষে ভস্টক 6 লঞ্চড ফল্টলেসলি। ভস্টক 6 কোন রকমের ফল্ট ব্যতীত, কোন রকমের ঝামেলা ব্যতীত, ত্রুটি ব্যতীত সাকসেসফুলি উড্ডয়ন করলো। Although Tereskova experienced nausea and physical discomfort for much of the flight, যে পুরো অধিকাংশ তার যাত্রাকালীন সময়, অধিকাংশ সময় জুড়ে যদিও তেরেস্কোভা এক ধরনের নসিয়া, বমি বমি ভাব অনুভব করেছিল এবং শারীরিকভাবে একটু ডিসকমফোর্ট ফিল করেছিল, she orbited the earth 48 times, কিন্তু সে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করেছে প্রায় 48 বার, and spent almost 3 days in space, এবং মহাশূন্যে সে প্রায় 3 দিন অতিবাহিত করেছিল। With a single flight, she logged more flight time than the combined times of all American astronauts who had flown before that date. তার মানে হচ্ছে যে একটি সিঙ্গেল ফ্লাইটে, সে তো একবারই গেছে, তার সে মহাশূন্যে একবারের একটি যাত্রায় সে যতটুকু সময় সেখানে অতিবাহিত করেছিল, ততটুকু সময় ছিল তখনকার সময়ে যত আমেরিকান অ্যাস্ট্রোনটস গেছে, যত আমেরিকান নভোচারী গেছে মহাশূন্যে, তাদের সবাই মিলে যত সময় মহাশূন্যে ছিল তার চাইতেও বেশি ছিল। তার মানে সব আমেরিকানরা মিলে ওখানে যতক্ষণ ছিল, তেরেস্কোভা একাই তার চেয়ে বেশি সময় সেখানে ছিল। সেখানে আমেরিকার ইস্যুটা আসার কারণ হচ্ছে ওই সময়টা ছিল হচ্ছে কোল্ড ওয়ারের সময়, যখন তোমরা স্নায়ু যুদ্ধের কথা শুনেছ, তখন আমেরিকা এবং ইউএসএসআর এর মধ্যে এক ধরনের কোল্ড ওয়ার চলছিল। যে তোমার ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন কিছু একটা করলে এর পাল্টা হিসেবে রাশিয়া কিছু একটা করবে, রাশিয়া কিছু একটা করলে এর পাল্টা আমেরিকা কিছু একটা করলে এর পাল্টা হিসেবে সোভিয়েত ইউনিয়ন কিছু একটা করবে। সো এই সময়টাকে বলা হয় কোল্ড ওয়ারের সময়, এই জন্য আমেরিকান অ্যাস্ট্রোনটসদের সাথে এখানে কম্পারিজনটা করা হয়েছে। সো ক্লিয়ারলি রাশিয়া ওয়াজ ইন আ ভেরি অ্যাডভান্স পজিশন এট দ্যাট টাইম। তারপর দেখি Tereskova also maintained a flight log. So Tereskova সেখানে গিয়ে একটি লগ, একটি রুটিন নয়, সেখানে সে যে যা করেছে তার একটি লগ সে মেনটেন করেছে। তারপর took photographs of the horizon, এবং সেখান থেকে সে হরাইজনের ছবি তুলেছে, which are later used to identify aerosol layers within the atmosphere. পরবর্তীতে সে আমাদের
পরিবেশের মধ্যে যে অ্যারোসল লেয়ার্স গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে ব্যবহার করা হয়েছে তার এই সমস্ত ছবি এবং তথ্য। Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5. So Vostok 6 ছিল হচ্ছে Vostok সিরিজের সর্বশেষ ফ্লাইট এবং এই Vostok 6 কিন্তু Vostok 5 লঞ্চ হওয়ার দুদিন পরেই মহাশূন্যে গেছিল। আমরা সেটা কিছুক্ষণ আগেও দেখে এসেছি। which carried Valery Vykovsky into similar orbit for 5 days. So Vostok 6 হচ্ছে নিয়ে গেছিল হচ্ছে ভ্যালেরি ভাইকোভস্কিকে যেরকম একটি অরবিটের মধ্যে তেরাস্কোবা গেছিল সেরকম একটিতে ল্যান্ডিং 3 hours আফটার তেরাস্কোবা। সো এখানে ভ্যালেরি ভাইকোভস্কির কথা বলছে, সে ভস্টক 6 এ তো আমাদের তেরাস্কোবা গেছে, আর ভ্যালেরি ভাইকোভস্কি গেছে হচ্ছে ভস্টক 5 এ করে। সো ভস্টক 5 যে অরবিটে গেছিল, সো ভস্টক তেরাস্কোবার সিমিলার একই অরবিটে গেছে। সো বলছে ভস্টক 5 কি করলো, ল্যান্ডিং 3 hours আফটার তেরাস্কোবা। ভস্টক 5 আগে গেলেও তেরাস্কোবার পরে পৃথিবীতে এসছে, প্রায় 3 ঘন্টা পরে আসছে। The two vessels approached each other within 5 kilometers at one point. সো মহাশূন্যে তো তাহলে তারা মোটামুটি একই সময়ে কাছাকাছি ছিল। সো যখন তারা একই সময়ে মহাশূন্যে ছিল তখন দুটি ভেসেলই এই দুটি মহাশূন্য জার্নি কোনো একটা সময়ে প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি সেখানে চলে এসেছিল। And from space Tereskova communicated with Vykovsky. So সেই মহাশূন্য থেকেই তেরেস্কোভা কি করেছে যে ভাইকোভস্কির সাথে সেখানে যোগাযোগ করতে পেরেছিল। and the Soviet leader Khrushchev by radio, তৎকালীন যে সোভিয়েত লিডার ছিল ক্রুশচেভ, তার সাথেও সে সেখান থেকে যোগাযোগ করতে পেরেছিল। তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ যে কত অ্যাডভান্স ছিল তাদের তখনকার প্রযুক্তি। নিঃসন্দেহে তখন রাশিয়া, দ্যাট মিনস ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন, তখন তথ্য প্রযুক্তির দিক থেকে অনেক বেশি অ্যাডভান্স ছিল। Much later in 1977, Tereskova earned a doctorate in engineering from Zhukovsky Air Force Academy. পরবর্তীতে আরো অনেক পরে 1977 সালে তেরেস্কোভা একটি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন ইঞ্জিনিয়ারিং এর উপরে, সেটা হচ্ছে জুকোভস্কি এয়ার ফোর্স একাডেমি থেকে। Afterwards she turned to politics, পরবর্তীতে সে রাজনীতিতে যোগদান করে। During the Soviet regime she became one of the presidium members of the Supreme Soviet. So যখন সোভিয়েতের যুগ ছিল তখন সে সুপ্রিম সোভিয়েতের প্রেসিডিয়াম মেম্বার হিসেবে ছিল। Now this living legend is a member in the lower house of Russian legislature. So রাশিয়ার যে আইন প্রণয়নকারী তোমার সংসদ রয়েছে সেখানে সে লোয়ার অ্যাসেম্বলির একজন সদস্য। আচ্ছা, on her 17th birthday when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, so তেরেস্কোভার 70তম জন্মদিনে ভ্লাদিমির পুতিন যখন তাকে আমন্ত্রণ জানিয়েছে, she expressed her desire to fly to Mars, সে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। even if for a one-way trip, সে বলেছে যে আমি যদি শুধু কেবলমাত্র আমি মার্সে যাব, মানে মঙ্গল গ্রহে যাব, ফিরে আসবো না, ফিরে আসার প্রয়োজন নাই, এমনও যদি হয় তারপরেও আমি চাই আমি মঙ্গল গ্রহে যাব। সো এটা ইচ্ছা হচ্ছে তার ডিটারমিনেশন। সে অবশ্যই অনেক বেশি শক্ত মনের একজন মানুষ। শক্ত মনের একজন মানুষ বলেই তো সে সেই সময় তার জীবনের ঝুঁকি নিয়ে এত সাহস সে করতে পেরেছিল মহাশূন্যের মতো এক মহাশূন্যতায় গমন করার জন্য। সো যে স্টুডেন্টস আজকে এখানে শেষ করব, পরবর্তী ক্লাসে আমরা কল্পনা চাওলা পড়ব, তার জীবনী সম্পর্কে জানবো। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা প্যাসেজটি ভালো বুঝতে পেরেছো। বাসায় আরো বারবার পড়বে, পরে এখানকার ডিফিকাল্ট যে ওয়ার্ডস গুলো আছে সেগুলোর মিনিং বের করার চেষ্টা করবে, করে এগুলো একটু মেমোরাইজ করে রাখবে, তাহলে তোমাদের এগুলো ইন ফিউচারে অনেক বেশি কাজে লাগবে। এবং অবশ্যই মনোযোগ দিয়ে প্যাসেজটা পড়তে হবে, কারণ প্যাসেজ থেকে কেবল যে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন বা ফ্লো চার্ট বা সামারি আসবে তাই নয়, এখান থেকে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এর জন্য। এখান থেকে তোমাদের
রিঅ্যারেঞ্জমেন্ট আসতে পারে, ঠিক আছে? সো সব কিছুর জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর টুডে।